আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গত বছর তোমাদের সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা আগেই বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সম্পর্কে করেছো, জেনেছো। আজকে আমরা একটি নতুন অধ্যায় থেকে শুরু করব। অধ্যায়টি নতুন হলেও বিষয়টি সম্পর্কে তোমরা আগে থেকে অবগত আছো। এমন একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা সবাই জানি যে বাংলাদেশ হচ্ছে একটি অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্র। এই গণতন্ত্র নিয়েই হলো আমাদের আজকের পাঠ্য বিষয়। অষ্টম অধ্যায় বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন। আজকে শুধু আমরা গণতন্ত্র নিয়ে আলোচনা করব। গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন। শাব্দিক অর্থ দিয়ে আমরা বুঝতে পারি আসলে জনগণের কল্যাণের উদ্দেশ্যে যে শাসন ব্যবস্থা পরিচালিত সেটাই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। উনি বলেছেন, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। অর্থাৎ জনগণের জন্য জনগণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থাই হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্রে মূলত জনগণই হচ্ছে সকল ক্ষমতার মূল। আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আসলে ক্ষমতা মুষ্টিমেয় লোকের হাতে না ন্যস্ত থেকে শাসন ব্যবস্থাকে সাধারণ মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া হয় এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। বর্তমান বিশ্বে গণতন্ত্র হচ্ছে একটি অত্যন্ত জনপ্রিয় শাসন ব্যবস্থা। দেখো, সাধারণত গণতন্ত্র হচ্ছে মূলত সংখ্যাগরিষ্ঠের স্বার্থে গঠিত পরিচালিত একটি সরকার ব্যবস্থা। এটা আমরা সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। অর্থাৎ যে শাসন ব্যবস্থায় আসলে অধিকাংশ লোক জড়িত থাকে সেটাই হচ্ছে সাধারণত গণতন্ত্র। 20 শতকে এই গণতন্ত্র হচ্ছে সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলোর মধ্যে সবচাইতে জনপ্রিয়। আর জনগণের গণতন্ত্রের মধ্যে সাধারণ ক্ষমতা মূলত আসলে জনগণের হাতেই ন্যস্ত থাকে। জনগণ চাইলে সরকারকে পতন ঘটাতে পারে, আবার চাইলে সরকার গঠনও করতে পারে। অর্থাৎ জনগণের কাছে যেহেতু সরকারের থাকে জবাবদিহিতা থাকে, তাহলে সরকার চাইলে কি করতে পারে না, স্বেচ্ছাচারী হতে পারে না। যেহেতু সরকার চাইলে স্বেচ্ছাচারী হতে পারে না, তাই সরকারকে প্রতিনিয়ত কী করতে হয়, তার কর্মের জন্য তাকে কী করতে হয়, দায়বদ্ধ থাকে এবং সবসময় তাকে কী করতে হয়, জনগণের কল্যাণের কথা চিন্তা করতে হয়। সে রাষ্ট্রের বিভিন্ন নীতি নির্ধারণ করতে শুরু করে সকল কাজে কী করে জনগণকে অ্যাক্টিভেট করে নেয়, যাতে জনগণ সরকারের প্রতি আস্থাশীল থাকে। কারণ জনগণের আস্থা ছাড়া আসলে গণতন্ত্র টিকে থাকা সম্ভব নয়। আমরা গণতন্ত্র সম্পর্কে দেখো বোর্ডে একটা করা হয়েছে। দেখো, সংখ্যাগরিষ্ঠের শাসন 20 শতকের সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থা এবং জনগণের দ্বারা পরিচালিত একটি শাসন ব্যবস্থা। যে শাসন ক্ষমতায় শুধু জনগণই সাধারণ ক্ষমতার অধিকারী হয়ে থাকে। এই গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণের কাছে দায়বদ্ধ। আরেকটি কথা হলো, এখানে সার্বজনীন ভোটাধিকারের ব্যবস্থা করা হয়। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই কী করতে হয়, এই রাষ্ট্রীয় যে কাজগুলি আছে তার প্রতি প্রত্যেকেই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কাজগুলির সাথে জড়িত থাকে। তাহলে গভর্নমেন্ট অর্থাৎ সরকার চাইলে কী করতে পারে না, সে তার দল বা তার নিজস্ব দিক আবার শুধুমাত্র দলের স্বার্থে কাজ করা তার পক্ষে সম্ভব হয় না। কারণ দলের স্বার্থে যদি কাজ করে, তাহলে এই শাসন ব্যবস্থায় যেহেতু জনগণই সকল ক্ষমতা ভুলে, তাহলে জনগণ চাইলে সরকারের উত্থান যেমন করতে পারে তেমন পতনও ঘটাতে পারে। প্রাচীন দেশে আসলে গণতন্ত্র
সকল কাজে তারা অংশগ্রহণ করে থাকে। আসলে রাষ্ট্রের প্রত্যেক কাজে জনগণ সরাসরিভাবে এখন বর্তমান শাসন ব্যবস্থায় সম্ভব না প্রত্যক্ষ গণতন্ত্রটা। কারণ হচ্ছে বর্তমানে রাষ্ট্রগুলি হচ্ছে বৃহদত্তে ব্যবহৃত। প্রাচীনকালে রাষ্ট্রগুলি আসলে রাষ্ট্র শব্দটি একটি নগর রাষ্ট্র, একটি নগরকে কেন্দ্র করে রাষ্ট্র গড়ে উঠত, অর্থাৎ রাষ্ট্রকে তখন ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হতো। কিন্তু বর্তমান রাষ্ট্রের কার্য এবং রাষ্ট্রের ব্যক্তি একটি বৃহৎ অর্থে ব্যবহৃত হয়, যার ফলে প্রত্যেক রাষ্ট্রের প্রত্যেক নাগরিকের আসলে সরাসরি রাষ্ট্রীয় কাজগুলিতে অংশগ্রহণ করা সম্ভব নয়। তবে প্রত্যক্ষ গণতন্ত্র এখনও বিশ্বের কোনো রাষ্ট্রের কোনো একটি অংশে পরিচালিত হতে দেখা যায়। যেমন সুইজারল্যান্ডের কয়েকটি অঞ্চলে আংশিকভাবে এখনও প্রত্যক্ষ গণতন্ত্রের প্রচলিত রয়েছে। আমাদের দেশে যেটা হয়, আমাদের দেশে জনগণ প্রতিনিধি নির্বাচন করে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, এবং প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সেই আমাদের নির্বাচিত প্রতিনিধি দ্বারা রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করতে তারা সিদ্ধান্ত নিয়ে থাকে। তার মানে কি, আমাদের দেশে প্রত্যক্ষ জনগণের গণতন্ত্রের সরাসরি অংশগ্রহণের সুযোগ নেই। এরপর হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিমূলক গণতন্ত্র, যেটা আমাদের দেশে প্রচলিত রয়েছে, যে আমরা প্রতিনিধি নির্বাচন করি, সেটার মাধ্যমে সেই আমাদের নির্বাচিত প্রতিনিধি যে আমাদের কথাগুলি সরকারের কাছে করে এবং সেই অনুযায়ী সরকার কর্মপন্থাগুলি নির্ধারণ করে থাকে। তাহলে আমাদের ইচ্ছাগুলি বাস্তবায়িত হয়, সেটা হলো আমাদের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে। তাহলে আমাদের বাংলাদেশে হচ্ছে পরোক্ষ গণতন্ত্র হচ্ছে বাংলাদেশে না বা বিশ্বের দেশে এখন আসলে প্রত্যক্ষ গণতন্ত্র পরিচালনা করা সম্ভব নয়। কারণ আগেই বলেছি যে রাষ্ট্র এখন একটি বৃহৎ অর্থে ব্যবহৃত হয়ে থাকে। আর প্রাচীন গ্রিস এবং অ্যাথেন্সে তখন নগর রাষ্ট্র ব্যবস্থা প্রচলিত ছিল, আঞ্চলিক রাষ্ট্র খুব ক্ষুদ্র অর্থে রাষ্ট্রগুলি খুব ক্ষুদ্র ছিল এবং তাদের কার্যক্রম ছিল ক্ষুদ্র, যার ফলে বিভিন্ন নাগরিক সরাসরি চাইলেই কী করতে পারত, রাষ্ট্রীয় কাজগুলিতে অংশগ্রহণ করতে পারত। তারপরেও আমাদের বিশ্বের কোনো রাষ্ট্রে কোনো একটি অংশে, এবং সুইজারল্যান্ডে বলেছে যে কোনো অঞ্চলে প্রত্যক্ষ গণতন্ত্র প্রচলিত রয়েছে। তাহলে আমরা এখন কি জানলাম? আমরা জানলাম হচ্ছে গণতন্ত্র দুই ধরনের, একটি হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, আর একটি হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র হচ্ছে সেটা যেটা রাষ্ট্রীয় নাগরিক সকল কাজে সরাসরিভাবে অংশগ্রহণ করে থাকে, সেটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। আর পরোক্ষ গণতন্ত্র হচ্ছে সেটা যেটা তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে পরিচালনা করে থাকে, জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে যে গণতন্ত্র পরিচালিত হয়ে থাকে, সেটাই হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। তাহলে আমরা গণতন্ত্র কি জানলাম? গণতন্ত্র যদি একটু আবার বলি, তাহলে হচ্ছে গণতন্ত্র একটি কি জনপ্রিয় শাসন ব্যবস্থা। যদিও গণতন্ত্রকে তৎকালীন সময়ে গণতন্ত্রকে একটি স্বৈর সরকার হিসাবে দেখানো হতো, বিকৃত সরকার হিসাবে দেখানো হতো। কিন্তু বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় শাসন ব্যবস্থার মধ্যে একটি অন্যতম হচ্ছে গণতন্ত্রের শাসন ব্যবস্থা। তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অনেকগুলি গুণ রয়েছে। আমরা প্রথমে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ডেমোক্রেসির যে গুণগুলি রয়েছে সে সম্পর্কে জানবো। দেখো বোর্ডের দিকে যদি একটু নোটিস করো, দেখো আমরা গুণগুলিকে দেখানো হয়েছে। প্রথম হচ্ছে আইনের অনুশাসন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনের অনুশাসন, অর্থাৎ প্রত্যেকটা জিনিস আইনকে খুব শুধু আইনের সুশাসন বলতে এতে প্রকৃত শাসন, অর্থাৎ জনগণের জন্য যে শাসন তার কথা বোঝানো হয়েছে। আইনের অনুশাসনটাকে অনেক গুরুত্ব দেওয়া হয়। তারপর হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোট নির্বাচন। এখানে প্রত্যক্ষ ভোটে জনগণ যাকে নির্বাচন করবে কিংবা জনগণ নিজে নিজে প্রত্যক্ষভাবে যে কাজগুলোতে অংশগ্রহণ করবে, অর্থাৎ মূলত প্রাণশক্তি, গণতন্ত্রের প্রাণশক্তি হচ্ছে জনগণ। গণতন্ত্রের প্রাণশক্তি হচ্ছে জনগণ, তাই যার ফলে চাইলে সরকার কি করতে পারে না, স্বেচ্ছাচারী বা স্বৈরাচারী হতে পারে না। তাই
জনগণের প্রত্যক্ষ, যেহেতু সরকার জনগণের প্রত্যক্ষ এবং তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠন করে থাকে, তাই তাকে কী করতে হয়, প্রতিটা সময় কী করতে হয়, তাকে মনে রাখতে হয় জনগণের কথা, জনগণের কল্যাণের কথা। তার সরকারের জবাবদিহিতা, সরকারের জবাবদিহিতা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার হচ্ছে একটি অন্যতম গুণ। কারণ যে কোনো রাষ্ট্রের যারা গঠন করেন বা ক্ষমতায় থাকেন, তারা প্রত্যেকটি কাজের জন্য তার নির্বাচিত এলাকায় জনগণের কাছে তাকে কী করতে হয়, জবাবদিহিতা করতে হয়। আমরা জানি বাংলাদেশে হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা পরিচালিত হয়েছে। এখানে 6 জন সদস্য কী করে, জনগণের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত হয়ে আসে এবং তাদের এই নির্বাচিত প্রতিনিধিরা প্রত্যেক এলাকায় তাদের কর্মকাণ্ডের জন্য তারা যে সমস্ত নীতি নির্ধারণ করে থাকে, সিদ্ধান্ত নিয়ে থাকে, তার জন্য তাকে কী করতে হয়, সংসদে তাকে জবাবদিহি করতে হয়। যেহেতু একটি জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা, তাই চাইলেও কী করতে পারে না, সদস্য বা নির্বাচিত প্রতিনিধিরা চাইলেও কী করতে পারে না, স্বেচ্ছাচারী হতে পারে না বা অকল্যাণকর কোনো কাজে সিদ্ধান্ত নিতে পারে না। যদি হয় তাহলে কী করতে হয়, তাকে সরকারের ব্যাপক সমালোচনার মধ্যে, জনগণের সমালোচনার মধ্যে করতে হয়। পরে আগেই বলেছি, জনগণের দ্বারা জনগণের জন্য পরিচালিত একটি শাসন ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। যে জনগণ সরকার নির্বাচন করেছে, প্রতিনিধি নির্বাচন করেছে এবং পরবর্তীতে দেখা যায় যদি সে তার কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে কল্যাণকর বা ইতিবাচক ভূমিকা না রাখতে পারে, তাহলে তখন তাকে কী করতে হয়, তার পতন হয়। তার এই সরকার যার ফলে স্বেচ্ছাচারী না হয়ে তার এই জবাবদিহিতার কারণে তাকে কী করতে হয়, কল্যাণকর সিদ্ধান্ত নিতে হয়। তারপরে গণতান্ত্রিক ব্যবস্থার অন্যতম গুণ হচ্ছে যে স্বৈরাচারী পন্থার নিয়ম। গণতন্ত্রের চাইলেই যেহেতু বহুজনের গণতন্ত্র হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে অনেকগুলি রাজনৈতিক দল থেকে সাধারণ জনগণ বাছাই করে তার পছন্দের প্রতিনিধিকে নির্বাচন করে থাকে, যার ফলে যে স্বৈরাচারী পন্থা কেউ চাইলেই করতে হতে পারে না, স্বেচ্ছাচারী হতে পারে না বা স্বৈরাচারী হতে পারে না, মানে এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। কারণ আমাদের সংসদীয় শাসন ব্যবস্থায় কোনো নীতি নির্ধারণ বা কোনো কিছু করতে হলে বিল পাস করতে হলে 1/3 ভোটের প্রয়োজন হয়। তাহলে চাইলেই যে কোনো প্রতিনিধি কী করতে পারবে না, কোনো প্রতিনিধি চাইলে স্বেচ্ছাচারী হতে পারবে না এবং জনগণের প্রত্যক্ষ ভোটে বিলটি পাস হওয়ার পরেই এই নীতি নির্ধারণ করা যাবে। নীতি নির্ধারণের ক্ষেত্রে জনগণের স্বার্থকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। জনগণের স্বার্থকে প্রাধান্য না দিলে তো কী হবে না, জনগণ এটা শাসন ব্যবস্থাটা হচ্ছে জনগণের এবং তাদের কল্যাণের কথা মাথায় রাখলে কী হবে, যে জনগণ সরকার তাকে প্রতিনিধি নির্বাচন করেছিল, পরবর্তী 5 বছরে যে শেষ হওয়ার পরে মেয়াদ হওয়ার পরে তাকে সেই ক্ষমতা থেকে জনগণ কী করবে, টার্মিনেট করে দেবে এবং তার যেই রাজনৈতিক দল ক্ষমতা গঠন করেছিল তার পতন হবে। আমরা আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থায় আমরা দেখতে পাই যে একই সময় এই রাজনৈতিক দল আমাদের সরকার গঠন করে থাকে, কারণ তাদের কর্মকাণ্ডের জন্য তারা কী করতে হয়, জনগণের কাছে তাদেরকে জবাবদিহি করতে হয় এবং তাদের ভোটে তারা সেই প্রতিনিধি, প্রত্যক্ষ ভোটে সেই প্রতিনিধিরা নির্বাচিত। জনগণ যখন ভোটে নির্বাচনের সময় হয় তখন তারা তাদের প্রতিনিধি কার্যক্রমের ভিত্তিতে তাকে কিন্তু ভোট প্রদান করে থাকে। আর সেই প্রতিনিধিরাও কী করে, যে জনকল্যাণ তাদের যে জনগণ তাকে ভোট দিয়ে পাশ করেছিল সেই জনগণের কথা মাথায় রেখে সে যে কোনো নীতি নির্ধারণের ক্ষেত্রে পদক্ষেপ নিয়ে থাকে। পরবর্তীতে দেখো কল্যাণকামী সরকার। গণতন্ত্র একটি কল্যাণকামী রাষ্ট্র ব্যবস্থা। আসলে কারণ হলো এর সঙ্গেই আছে জনকল্যাণের জন্যই হচ্ছে গণতন্ত্র। যে কোনো কল্যাণমূলক কাজ যেটা জনগণের জন্য সুবিধাজনক সেই কাজগুলি তারা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় হাতে নেওয়া হয়। তাই এটি একটি কল্যাণকর জনগণের কথা যেহেতু সবসময় প্রত্যেকটি নীতি নির্ধারণ, পরিকল্পনা এবং বাস্তবায়নের ক্ষেত্রে রাখা হয়, তাই এটাকে একটি কল্যাণকর সরকার ব্যবস্থা বলা যায়।
ব্যক্তি তার আত্মবিকাশের এখানে সুযোগ পায়। একটি সুন্দর ব্যাপার হলো গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় একজন নাগরিক তার ব্যক্তি সত্তাকে প্রকাশ করার একটি অন্যতম সুযোগ পায়। কারণ এখানে ব্যক্তিকে মূলত জনগণকে ব্যক্তিকে কী করা হয়, প্রত্যেকটি ব্যক্তিকেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে কী করা হয়, মূল্যায়ন করা হয়। আর এই মূল্যায়নের কারণে এখানে ব্যক্তি স্বাধীনতাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। তাহলে আমরা যদি আবার গুণগুলিকে দেখি, তাহলে আইনের অনুশাসন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচন, সরকারের জবাবদিহিতা, স্বৈরাচারী পন্থা নিয়ন্ত্রণ, নীতি নির্ধারণের ক্ষেত্রে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া, সর্বোপরি একটি হচ্ছে কল্যাণমুখী সরকার, আর ব্যক্তি তার আত্মবিকাশের সুযোগ পায়। বিশ্বকে আগে বলেছি গণতন্ত্র হচ্ছে একটি অন্যতম বিশ্বকে একটি অন্যতম শাসন ব্যবস্থা। তো প্রত্যেকটি জিনিসের যেমন ডিফারেন্স আছে, তেমনি গণতন্ত্র তার মধ্যে নয়, গণতন্ত্রের কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমরা নিয়ে আলোচনা করব। প্রথমত হলো গণতন্ত্র হচ্ছে একটি ব্যয়বহুল শাসন ব্যবস্থা। প্রথমেই বলেছি যে জনগণের শাসন ব্যবস্থা। জনগণ হচ্ছে একটি বিরাট অংশ এবং তাদেরকে প্রত্যেকটি কাজে তাদেরকে কী করা, নিয়োজিত করা। তাহলে এটা হলো একটি, যেহেতু সবসময় জনগণের কাছে জবাবদিহিতা থাকে, তাহলে কী করতে হয়, তাকে জনগণের কাছে জবাব দিতে হয়। তাহলে সেই অধিক সংখ্যক জনসংখ্যাকে শাসন কার্যে ব্যবহারের জন্য এটি একটি ব্যয়বহুল শাসন ব্যবস্থা। তারপরে অনুন্নত দেশগুলিতে সরকারি দল নিজ দলের লক্ষ্য রেখে কাজ করে। এটা আসলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাটা অনুন্নত বা উন্নত যে দেশগুলি রয়েছে সেই ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে যে সরকারি দল শুধুমাত্র নিজ দলের স্বার্থকে লক্ষ্য রেখে তার কাজ পরিচালনা করে, যার ফলে আমরা যেটা বলেছি যে গণতন্ত্র হচ্ছে একটি জনগণের জন্য জনগণের শাসন ব্যবস্থা। সেক্ষেত্রে কিছুটা দলকেন্দ্রিক শাসন ব্যবস্থায় কিন্তু পরিণত হয় অনুন্নত দেশের ক্ষেত্রে। আর এটা হলো দ্বিধা বিভক্ত হয়ে যায়। দেখা যায় যে যেহেতু গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, রাজনৈতিক দল থাকবে, একাধিক রাজনৈতিক দল থাকবে, তখন একাধিক রাজনৈতিক দল থেকে যে কোনো একটি দলের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে দেখা যায় যে শাসন গ্রহণ করে এবং সরকার গঠন করে। ফলে কি হয় যে সরকারি দল এবং অন্য দল এর মধ্যে একটি দ্বিধা বিভক্ত হয়ে পড়ে। আর এই দ্বিধা বিভক্তির ফলাফলটা কিন্তু তাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও পরিলক্ষিত হয়, যার ফলে তার যে আগে বলেছি গণতন্ত্রের হচ্ছে কল্যাণকর রাষ্ট্র ব্যবস্থা, সেই ক্ষেত্রে কিন্তু একটি ব্যাপক বাধারও সৃষ্টি হয়। তারপরে যদি আমরা তার সর্বোপরি গণতন্ত্রকে কিছু দোষ ত্রুটি থাকলেও যদি বিচার করি, তাহলে বলতে হবে যে বর্তমান সময়ে গণতন্ত্র হচ্ছে একটি অন্যতম এবং একটি সুশাসন ব্যবস্থা। বিশেষ করে জনকল্যাণের জন্য, জনহিতকর কাজকর্মের জন্য, জনহিতকর কার্যক্রমের জন্য গণতন্ত্রকে একটি অন্যতম সুশাসন ব্যবস্থার জন্য একটি অন্যতম জনপ্রিয় শাসন ব্যবস্থা বলা হয়। বিশ্বব্যাপী অন্যতম একটি সুশাসন ব্যবস্থা হিসাবে গণতন্ত্র পরিলক্ষিত হয়। শিক্ষার্থীরা, এই গণতন্ত্র সম্পর্কে তোমরা আগেও জেনেছ। আজকে একটু বিশেষ আকারে বললাম, যেহেতু আজকে তোমাদের প্রথম ক্লাস, আমি গণতন্ত্রের দুষ্কৃতি পর্যন্তই তোমাদের আলোচনাটা শেষ করব। বাড়িতে তোমার একটা বাড়ির কাজ থাকবে, সেটা হচ্ছে তোমরা একটি তালিকা তৈরি করবে গণতন্ত্রের দোষ ত্রুটি নিয়ে। প্রথমে দোষগুলি, গুণগুলি লিখবে, তারপরে প্রথমে গণতন্ত্রের গুণ, তারপরে গণতন্ত্রের দোষ, এবং পরবর্তীতে এই তালিকার উপরে তোমার মতামত, তুমি কি মনে করো সেটাও লিখবে। পরিশেষে বলবো, যদি তোমাদের কোনো আমাদের অনলাইন ক্লাস সম্পর্কিত